বাবা খা, পেট ভরে খা। এই মাছের মুড়োটাও তুই খা। না না না, আমি এখন মাছের মুড়ো খাবো না, আমার পেট ভরে গেছে। এইটা বললে হয় নাকি? খা আমার সোনা বাবা, পেট ভরে খা। না খেলে মাথার ব্রেন ভালো হবে কি করে? তুই তো বড় হয়ে চাকরি করবি। খা বাবা। মা, মা, আমাকে একটু তরকারি দাও। খালি খাই খাই, আপদ একটা। এত খেয়ে কোথায় রাখিস কে জানে। এ কি গিন্নি, শিবুকে শুধু ডাল দিচ্ছ যে? ওকে একটা মাছ দাও। মরণ, এরা বাপ ছেলে যে কি মনে করে তা কে জানে। বলি এখন সব খেলে দুপুরে গর্তটা ভরবি কি দিয়ে শুনি? আমি কি আবারও উনুনের কাছে যাব নাকি? বাবা তুমি চুপ করো, ডাল আমার খুব ভালো লাগে, আমি ডাল দিয়ে দিব্যি খেতে পারবো। থাক থাক, হয়েছে হয়েছে। আগুন ধরিয়ে দিয়ে আর জল ঢালতে হবে না। বাবা রতন, খেয়ে তাড়াতাড়ি স্কুলে যা। মা, ও মা, আমি আজ বাবার সাথে আর দাদার সাথে জঙ্গলে যাই না। আমার জঙ্গলের ভেতর গাছ কাটা দেখতে খুব ভালো লাগে মা। আরে না না, আমার সোনা ছেলে, তুই জঙ্গলে গিয়ে কষ্ট করবি নাকি? বায়না করে না বাবা আমার। আচ্ছা ঠিক আছে, আজ স্কুলে যাচ্ছি। কাল তো আমার স্কুল ছুটি। কাল কিন্তু দাদাদের সাথে আমিও জঙ্গলে যাব বলে দিলাম। আচ্ছা রে, ঠিক আছে, এখন স্কুলে যা। বাবা, আমি যেতে লাগলাম, তুমি খেয়ে ধীরে সুস্থে এসো কেমন? আচ্ছা বাবা, যা, আমি কালুকে ডেকে নিয়ে তারপরে যাব। মা, আমি গেলাম গো। যা যা, ঠং করে আর বলার কি আছে। তা হ্যাঁ গো, তোমার ছেলে রোজই বাঁশি নিয়ে যে কখন কাজ করে আর কখন বাঁশি বাজায়। যদি সময় পায় তবেই ও বাঁশি বাজায়, কাজ বাদ দিয়ে অকাজ করে না। বড়ই অদ্ভুত কপাল, একই বাড়িতে জন্ম নিয়ে কেউ খায় গোস্ত ভাত আর কেউ খায় ডাল ভাত। দুনিয়াটা সত্যিই অদ্ভুত। না হলে এত অল্প বয়সে মা হারা কেন হব আমি? শিবু নিজের অভিমানের কথাগুলো নিজের সাথে বলতে বলতে জঙ্গলে পৌঁছে গেল। বাবার তো আজ এখানে আসার কথা ছিল, আমি বরং এখানেই গাছ কাটতে থাকি। উফ, গাছটাও দেখছি বেশ শক্তপোক্ত, বেশ মজবুত কাঠ মনে হচ্ছে। মায়ের ইচ্ছা ছিল আমাকে পড়াশোনা করিয়ে অনেক বড় করবে। মা গো, তোমার সেই আশা আর পূর্ণ করতে পারলাম না গো মা। তবে জানো তো মা, আমার মনটা তোমার মতোই ভালো। মানুষের কষ্ট যে আমার মোটেও সহ্য হয় না। কিছু সময় বাদেই রামু শিবুর কাছে চলে এলো। কি রে বাবা, এতটুকু সময়ের ভেতরে এতগুলো গাছ কেটে ফেললি? বাহ, ওই হয়ে গেছে বাবা, এক মনে কাজ করেছি তো, তাই কাজ এগুচ্ছে মনে হচ্ছে। যা, এবার তুই একটু গাছের নিচে গিয়ে বস, আমি এবার গাছ কাটি। না না বাবা, আমিও তোমাকে সাহায্য করব। যা বাবা, বস একটু। তোর চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, মুখেও ক্লান্তি স্পষ্ট। বাড়ি গিয়ে তো আর বসার সুযোগ পাস না। তোর সুখের জন্য বিয়ে করে তোকে দুঃখে ফেললাম রে বাবা। ধুর, কি যে বলো না বাবা, আমি তো দিব্যি ভালো আছি। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি একটু বসছি, তুমি কাজে হাত দাও। কি মিষ্টি বাঁশি সুর, মন কাড়া সুর একদম। এত সুন্দর ঠান্ডাই গাছের নিচে, আমি এই শান্তি যেন আর কোনো গাছের নিচে বসে পাইনি। অনেকদিন পর মনে হলো আমার মনের অন্তঃস্থলটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। কি রে বাবা, এখানে এবার আসবি নাকি? কাঠগুলো গুছিয়ে চল, বাড়ি ফিরতে হবে। এই রে, বাঁশি বাজাতে বাজাতে তো ভুলেই গিয়েছিলাম কাঠ কাটার কথা। সেদিন তারা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে হাটে বিক্রি করে বাড়ি ফিরে এলো। ও দাদা, দাদা, দাদা এসেছো? কাল আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে তো বলো? মন দিয়ে পড়াশোনা করো, একদিন তুমি আর আমি জঙ্গলে ঘুরতে যাব, বুঝলে? না না, তোমরা যদি নিয়ে না যাও, আমি কাল একা একাই জঙ্গলে যাব। জঙ্গলের গাছগাছালি পশু পাখি দেখতে আমার খুব ভালো লাগে।
আসতে না আসতেই আমার ছেলেটাকে জঙ্গলে নিয়ে যাবার জন্য মাথা খেতে শুরু করেছিস। বুঝতে পেরেছি আমার ছেলের ভালো তোর সহ্য হচ্ছে না, তাই না? ছি মা, এ কি বলছো? ও আমার ভাই, আমি চাই ও মানুষের মতো মানুষ হোক। শুরু হলো বাড়ি আসতে না আসতেই ছেলেটার পিছু লাগা। সত্যি বাড়িটা যেন একদম নরক হয়ে গেছে, আর ভালো লাগে না। কিছুদিন শিবু ও তার বাবা ওই জায়গায় গাছ কাটলো। রোজ শিবু সেই গাছের গোড়ায় বসে বাঁশি বাজাতো। গাছটি মুক্ত হয়ে তার বাঁশির সুর শুনত। কিন্তু সেখানে আর কোনো ভালো গাছ না থাকায় তারা কয়েকদিন ধরে জঙ্গলের অন্য পাশে গাছ কাটতে লাগলো। বাবা, কাল থেকে কোথায় কাঠ কাটবে? এখানেও তো বেশ কিছুদিন ধরে কাঠ কাটছি, এই সাইটেও তো তেমন ভালো গাছ আর নেই। তোর কালু কাকা বলেছিল যার একটু সামনে বেশ বড় বড় গাছ আছে, কাল থেকে সেখানেই যাব রে। বাবা, বাবা কি হলো তোমার? ইস, কত রক্ত পড়ছে, একটু সাবধানে কাজ করবে তো। এত হতাশ হোস না বাবা, ঠিক হয়ে যাবে। ব্যথা লাগছে রে। ও, তুমি একটু বসো, আমি এক্ষুনি জড়িবুটি রস করে দিচ্ছি। বাবা, তোমাকে আর কখনো জঙ্গলে কাঠ কাটতে আসতে হবে না, এখন থেকে সব কাঠ আমি একাই কাটবো। তা বললে কি আর হয় রে বাবা, তুই ছোট মানুষ, একা একা সব পারবি না। আমি সব পারবো বাবা। এসো, আমার কাঁধটা ধরো, এবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে থাকি। এইদিকে সেই গাছটি কদিন ধরে শিবুকে দেখতে না পেয়ে খুব মন খারাপ করলো। ছেলেটি রোজ আমার গাছের নিচে এসে বসে বাঁশি বাজাতো, বিশ্রাম নিত, একা একা কথা বলতো, তাই সবকিছুই আমার খুব ভালো লাগতো। সে কি এখানে আর গাছ কাটতে আসবে না? তবে কি আমি আবারও একা হয়ে গেলাম? ঠিক ধরেছ সখী, সে এখানে কাঠ কাটতে আসবে না, আর এখানে তো ভালো গাছও নেই, তাই জঙ্গলের উত্তর পাশে গেছে গাছ কাটতে। তাই বলো? আমি তো ভেবেছি সে মনে হয় আর জঙ্গলেই আসবে না। সখী, তুই কি আমাকে একটু সাহায্য করবি? হ্যাঁ সখী, বলো না কি সাহায্য করতে হবে, তোর জন্য আমি সব করতে প্রস্তুত। তাকে কি রোজ আমার কাছে এনে দিতে পারবি সখী? তাকে রোজ এক নজর দেখতে পেলেই আমি শান্তি পেতাম। হ্যাঁ সখী, পারবো, কোনো চিন্তা করিস না, ওকে আমি রোজ তোর কাছে এনে দিব। কিন্তু আজ মনে হয় পারবো না, আজ ওর বাবার পায়ে চোট লেগেছে, তাই তারা বাড়ি ফিরে গেছে। ঠিক আছে, তুই না হয় কাল থেকে ওকে আমার কাছে নিয়ে আসিস, আমি আশায় থাকবো। কিন্তু শান্তি নেই এই সংসারে আসার পর থেকেই আমার কোনো শান্তি নেই। সংসারের সব কাজের দায়িত্ব যেন আমার। সকাল হলে এই কাজ করো, সেই কাজ করো, সারা দিন কাজ করো, আর ভাল লাগে না। কি হয়েছে মা, একা একা বকছো কেন? বলি, এই যে নবাবের বাচ্চা, সেই সকালটা ধরে ডেকেই চলেছি, সেদিকে কি কোনো খেয়াল আছে? 2-4টে কাঠ কেটে এনে খালাস, বাকি কাজগুলো কি তোর মরা মা এসে করবে নাকি? হ্যাঁ, আমাকে যা বলার বলো, মাকে নিয়ে টানাটানি করো না। বলে দিলাম, মাকে নিয়ে একদমই টানাটানি করবে না। বাবা, উনুনে যেন ওর মাথাটা আমি চেপে ধরেছি। ওই শোনো, গরু দুটোকে খেতে দিয়ে নদী থেকে জল এনে রতনকে স্কুলে দিয়ে আসবি, তবেই কাঠ কাটতে যাবি আজ। আচ্ছা ঠিক আছে মা, বাবার পায়ের ব্যথাটা কি কমেছে? তোর বাবার পায়ের তো ব্যথা, তুই গিয়ে দেখে আয় কম হলো কিনা, ওসব আমি জানি না। শিবুর মায়ের রোজকার গালমন্দ তার অভ্যাস হয়ে গিয়েছিল, তাই মায়ের কোনো গালমন্দই তার গায়ে লাগতো না। সে ঘরে গিয়ে বাবার সাথে কথা বলে বাকি কাজগুলো করে রতনকে স্কুলের রাস্তা পর্যন্ত নিয়ে গেল। যা ভাই, মন দিয়ে পড়াশোনা করিস, আমি এ পাশ দিয়ে জঙ্গলে চলে যাচ্ছি। ও দাদা, দাদা, তোমার সাথে আমাকে নিয়ে চলো না দাদা, নিয়ে চলো দাদা। না রে ভাই, তুই আমার সাথে গেলে মা খুব বকবে রে। চলো না দাদা, আমাকে আজ তোমার সাথে নিয়ে চলো না, আমি মাকে কিচ্ছুটি বলবো না। আচ্ছা বেশ, তবে চল, কিন্তু মনে রাখিস আজই কিন্তু শেষ, আর কখনো জঙ্গলে যাবার বায়না ধরবি না, বলে দিলাম।
তারা দু ভাই জঙ্গলের পথে রওনা দিল। শিবু কাঠ কাটতে লাগলো আর রতন জঙ্গলের গাছগাছালি বিভিন্ন পাখি দেখে আনন্দ করতে লাগলো। শিবুর কাঠ কাটা শেষে রতন, এই রতন, রতন, বাড়ি আয় ভাই, আর ছুটিস না পাখিদের পিছু পিছু, এদিকে আয়। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় একটা সোনার হরিণ। হরিণটি দেখে দু ভাইয়ের চোখ যেন চড়ক গাছ। দাদারে দেখ, সোনার হরিণ, এটাও হয় নাকি দাদা? কি জানি ভাই, আমি তো কখনো এমন হরিণ দেখিনি, আজই প্রথম দেখলাম। চল দাদা, সোনার হরিণটি ধরে বাড়িতে নিয়ে যাই, তাহলে দেখবি রোজ রোজ তোর আর কষ্ট করতে হবে না। না ভাই, বেশি লোভ করা ভালো না, আমরা যেমন আছি তেমনই ভালো। চল চল, বাড়ি চল। না না, আমার ওই হরিণটি লাগবেই লাগবে। দাঁড়া ভাই দাঁড়া, বাড়ি ফিরে চল, তুই ওর পিছু নিস না ভাই, দাঁড়া দাঁড়া বলছি। না না দাদা, ওই হরিণটি আমার চাই চাই, তুই আয় আমার সাথে, আয় আমার সাথে আয়। হরিণটি ছুটতে ছুটতে সেই গাছটির ভেতরে প্রবেশ করলো। দু ভাই হাঁপাতে হাঁপাতে গাছটির সামনে হাজির হলো। দেখলি তো, হরিণটি উধাও হয়ে গেল। উধায় আর হলো কোথায়, হরিণটি তো এই গাছের ভেতরে গেল। সে যাই হোক, সোনার হরিণ কি আর ধরা যায় রে? চল তো, এবার বাড়ি ফিরে চল। কি সখী, হলো নাকি দেখা? ধুর, আর দেখা হলো কোথায়? এক নজর দেখা কি আবার দেখা হয় নাকি? তবুও যতটুকু দেখেছি এতেই আমি খুব খুশি হয়েছি। এতই যখন দেখার ইচ্ছে, তোকে সারা জীবনের জন্য তোর করে নে না, মানে বিয়ে করে নে। সে কি করে সম্ভব সখী? আমি তো একটা গাছ, ও কি আমাকে কখনো বিয়ে করবে? করবে করবে, দেখ না কি হয় পরবর্তীতে। এদিকে বাড়ি যেতে না যেতেই রতন চুপি চুপি তার মায়ের সাথে সোনার হরিণ ও গাছটির কথা সব বলল। ও মা, সোনার হরিণ? হ্যাঁ রে খোকা, তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো মা, হ্যাঁ, আমি ঠিকই দেখেছি, ঠিক দেখেছি আমি। ভাগ্যিস আজ তুই স্কুলে যাসনি, কালই জঙ্গলে সেই গাছের কাছে গিয়ে দেখবো আসল রহস্যটা কি। কাল যে কোনো বাহানায় শিবুকে বাড়িতেই রাখতে হবে। পরের দিন সকালে খুব যত্ন সহকারে রমা শিবুকে খাবার খেতে বলল। বাবা শিবু। হ্যাঁ মা, বলো। আজ আর তোকে জঙ্গলে যেতে হবে না বাবা, তোর বাবা তো অসুস্থ। আজ তোর বাবাকে একটু দেখে রাখিস, আমি আর রতন আমার মাকে একটু দেখে আসি। বেশ তো, যেও মা, আমি বাবাকে দেখে রাখবো। মা আজ হঠাৎ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কি করে? যাই হোক, হয়তোবা মায়ের মনটা আজ অনেক ভালো। শিবু বাড়ির সব কাজ গুছিয়ে রাখলো। সকাল সকাল রমা রতনকে নিয়ে সেই গাছের কাছে রওনা দিল। কই রে খোকা, সেই সোনার হরিণটা কোথায়? সখী, এবারই তো তোর সুযোগ, সুযোগটা যেন হাতছাড়া করিস না, বুদ্ধি কাজে লাগাস। এই সেই গাছ মা, এই গাছের ভেতরেই ঢুকেছিল সেই সোনার হরিণটি। তাহলে নিশ্চয়ই গাছটি কোনো জাদুর গাছ। হ্যাঁ রে গাছ, তুই যদি সত্যিই কোনো জাদু জানিস তবে আমাকে দেখা। অনেকটা পথ কষ্ট করে এসেছি। তা এত কষ্ট করে আমার কাছে কি মনে করে এসেছো? ওরে খোকা রে, এই তো সেই গাছ। আমি আমি সেই সোনার হরিণের খোঁজে এসেছি। আমার কাছ থেকে কিছু পেতে হলে যে আমাকেও কিছু দিতে হবে। বলো বলো, কি চাও আমার কাছে? তুমি যদি তোমার ছেলের সাথে আমাকে বিয়ে দাও তবেই আমি তোমাকে সোনার হরিণ দেব। কি বলছো কি? আমার ছেলে তো এখনো ছোট, এইটুকু ছেলের সাথে আমি তোমায় কি করে বিয়ে দেব? তাহলে আর কি করা, ফিরে যাও। ও হ্যাঁ হ্যাঁ, আমার আরেকটা ছেলে আছে, তুমি যদি চাও তবে আমি তার সাথে তোমায় বিয়ে দিতে পারি। বেশ তো, তবে আগামীকাল তুমি তোমার ছেলেকে নিয়ে এসো। তোমার ছেলের সাথে আমাকে বিয়ে দিলে তবেই তোমায় সোনার হরিণ দেব। বেশ বেশ, তাই হবে। তাহলে আজ চললাম, কাল আবার দেখা হবে। কালকের পর থেকে আমরা অনেক ধনী হব। আমাদের আর কোনো অভাব থাকবে না। ও মা, তাই বলে তুমি দাদাকে গাছের সাথে বিয়ে দেবে? দাদা এই জঙ্গলে একা একা থাকতে পারবে? ও কি পারলো কি পারলো না সেটা আমাদের দেখার বিষয় না। ও
ওকে বাঘে খাক না ভাল্লুকে খাক সেটা তোকে ভাবতে হবে না। আপদটা ঘাট থেকে নামবে আর আমরাও ধনী হতে পারবো। তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। রমা রামু ও শিবুকে গাছের বিষয়ে সব কথা খুলে বলল। তুমি কি পাগল হয়ে গেলে গিন্নি? আমার ছেলেকে কিনা বিয়ে দেব একটা গাছের সাথে? সে আমি জানি না বাপু, তুমি কি করবে? তবে ও সোনার হরিণ আমার সাই সাই। এদের কারো কাছে আমার কোনো মূল্য নেই। এখানে থাকার চেয়ে ওই জঙ্গলে আমার জন্য ভালো। অন্তত রোজ রোজ গালমন্দ করার মতো কেউ তো আর থাকবে না, তাই না? কিরে শিবু, তুই রাজি না? তুই কি চাস না আমরা একটু সুখের মুখ দেখি? হ্যাঁ মা, চাই তো। আমি চাই তোমরা সব সময় সুখে থাকো। আমি রাজি মা, আমি রাজি। কালই ওই গাছের সাথে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো, যাও। পরের দিন সকালে তারা বিয়ের সব সরঞ্জাম নিয়ে সেই গাছের কাছে হাজির হলো। তাহলে এসেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ এসেছি। তুমি একটা ইচ্ছের কথা বলেছো আর আমরা সেটা পূরণ করব না? বাবা, মালাটি পরিয়ে দে গাছটিকে। গাছটিকে মালা পরিয়ে বিয়ের প্রতীক হিসেবে তার একটি ডালে লাল সুতা বেঁধে দিল। অবশেষে শিবু গাছের বিয়ে শেষ হলো। খুব মানিয়েছে, দুজনকে খুব মানিয়েছে। আশা করি সারা জীবন তোরা সুখে থাক। এটা বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। আশা করি আমি আমার কথা রাখতে পেরেছি। খোকা, খোকা, এবার চল, তুই বাড়ি ফিরে চল। আজ থেকে যেহেতু ও আমার বউ, সেহেতু আমার উচিত ওর সাথেই থাকা। আজ থেকে আমি এই গাছের সাথেই থাকবো। তোমরা বাড়ি ফিরে যাও বাবা, বাড়ি ফিরে যাও তোমরা। হে, এ কি? এ তো অপরূপ মেয়ে একটা। কে তুমি? সেই গাছটি বা কোথায় গেল? আমি সেই গাছ। আসলে আমি পড়ি। এতদিন পরি রানীমার অভিশাপে আমি গাছ হয়েছিলাম। তুমি আমায় বিয়ে করে অভিশাপ মুক্ত করলে। কিন্তু তুমি মা বাবার সামনে এলে না কেন? বাবা তোমাকে দেখলে কত খুশি হতো বলো তো। আমি যদি মানুষ রূপে আসতাম তবে তোমার মায়ের খুব হিংসে হতো। আমি চাই না আমাদের ওপর কারো কুনজর পড়ুক, তাই সামনে যাইনি। আজ থেকে আমরা এই জঙ্গলে একটা ঘর বেঁধে সংসার করব। যেদিন তোমার গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছিলাম সেদিন মনে একটা অন্যরকম শান্তি লেগেছিল। আজ আমি বুঝতে পেরেছি আসলে সেই শান্তির কারণটা তুমিই ছিলে। এসো, এসো বউ, এসো আমার বুকে এসো। আজ আরেকবার আমার বুকটা শান্তিতে পরিপূর্ণ করে দাও। আজ থেকে তোমরা দুজন পরিপূর্ণ সুখী। সারা জীবন এভাবে সুখী হও।